আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় নৈহাটি গ্রামের মায়েরা, বোনেরা, ভাইয়েরা এবং সর্বস্তরের জনগণ, আমি আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীরতম স্থান থেকে ধন্যবাদ জানাতে চাই। এই সুন্দর এই সন্ধ্যা, সুন্দর এই রাত, সন্ধ্যা এখন রাতের দিকে ধাবমান, তাই না? কুয়াশাচ্ছন্ন, যদিও কুয়াশা একটু কম, শীতও আজকে একটু কম। এরকম একটা খোলা পরিবেশে আমরা সকলে একত্রিত হয়েছি একজন নেত্রীর জন্য দোয়া করতে। এমন একজন নেত্রীর জন্য দোয়া করতে এসেছি যিনি দল, মত, পথ, আদর্শ সবার থেকে ঊর্ধ্বে উঠে গেছেন। আমরা বিএনপি করি, যারা আওয়ামী লীগ করেন, যারা জামাত ইসলামী বাংলাদেশ করেন, যারা ইসলামী আন্দোলন করেন, কমিউনিস্ট পার্টি করেন, আরো রাজনৈতিক দল আছে, সমস্ত রাজনৈতিক, তিনি হল বাংলাদেশের অবিসম্বাদিত নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। এই জন্য আমি বহু বক্তৃতায় বলেছি, বেগম খালেদা জিয়া বিএনপির একার সম্পদ নয়, বেগম খালেদা জিয়া বিএনপির একার সম্পত্তি নয়, বেগম খালেদা জিয়া বাংলাদেশের কোটি কোটি জনতার সম্পদে পরিণত হয়েছে। কারণ তিনি এক হৃদয়ে, তার একটি মাত্র হৃদয়ে তিনি সমগ্র জনতাকে ধারণ করেছেন। এজন্য জনগণ তাকে দেশ নেত্রী উপাধিতে ভূষিত করেছেন। নানান জনে নানান ভাবে বিভিন্ন মানুষ তাদের মনের আকুতি দিয়ে, মনের ভালোবাসা দিয়ে, মনের সমস্ত মাধুরী মিশিয়ে বেগম খালেদা জিয়াকে কখনো আপসীর নেত্রী, কখনো মা মাটি মানুষের নেত্রী, কখনো গণতন্ত্রের মানুষ কন্যা, অনেক কবিতায় অভিষিক্ত করেছেন। বেগম খালেদা জিয়ার জন্য আজকে শুধু এই নৈহাটি গ্রামের এই অঞ্চল থেকে দোয়া হচ্ছে না, বাংলাদেশের সমগ্র অঞ্চল থেকে, প্রান্ত থেকে প্রান্তে মানুষ দোয়া করছে। এই যে সমস্ত জায়গা থেকে মানুষ দোয়া করছে, এটা মহান রব্বুল আলামিনের এক অনন্য মহিমা, এক অনন্য আপনার দৃষ্টান্ত, যে বেগম খালেদা জিয়াকে মহান রব্বুল আলামিন ইজ্জত দিয়েছেন। তিনি যদি ইজ্জতটা না দিতেন, এই মনে করেন যে আপনারা লোকজনকে জড়ো করেছেন, তারা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছে, মহান রব্বুল আলামিন যদি তাকে সাহায্য না করতেন, বেগম খালেদা জিয়াকে এত সম্মান তিনি পেতেন না। সারা বাংলাদেশ থেকে যেমন সম্মান পেয়েছেন, বিদেশের রাষ্ট্রদূতরাও, বিদেশের রাষ্ট্রপ্রধানরাও তার জন্য চিকিৎসা সেবা পাঠিয়েছেন, তার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন। আপনারা দেখবেন যে বাংলাদেশের কোন রাজনৈতিক দল, আপনি বিএনপির সবচেয়ে প্রবল প্রতিদ্বন্দ্বী দল হলো আওয়ামী লীগ, তারাও বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন এবং ভালো কথা বলেছেন, তাই না? আমাদের সাথে রয়েছে বাংলাদেশ জামাত ইসলাম, তারাও কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছে এবং তার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে। সমস্ত রাজনৈতিক দল, এমন একজন অবিসম্বাদিত নেতা বাংলাদেশে আগে কখনো আসেনি। তার জানাজা আপনারা দেখবেন, পুরো ঢাকা শহর জানাজার শহরে পরিণত হয়েছিল। এত ইজ্জত আল্লাহ তাকে দিয়েছেন। আমি সব সময় মানুষকে একটা কথাই বলি, সূরা ইমরানের একটা আয়াত দিয়ে আমি বেগম খালেদা জিয়ার বক্তব্যটা দিই, যে অতুইজু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। অর্থাৎ আল্লাহ বলছেন অতুইজু মান তাশাউ,
আমি যাকে ইচ্ছে তাকে ইজ্জত দিই, অত জিল্লু মিম্মান তাশা, এবং যাকে ইচ্ছে তাকে ইজ্জত কেড়ে নি। আল্লাহ আমাদের নেত্রীকে ইজ্জত দিয়েছেন। আমরা আজকে নৈহাটিতে সন্ধ্যাবেলায় এই রাত্রে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে প্রার্থনা করবো, আল্লাহ এই ইহজগতে, এই বর্তমান ইহজগতে, এই জগতে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি যেমন সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, আমাদের আবেদন পরকালে ওপারেও আপনি যেন তাকে এর থেকেও বেশি সম্মান দেন। ইহকালকে আপনি তাকে সম্মান দিয়েছেন, এর থেকে বেশি সম্মান যেন আপনি পরলোকেও তাকে দেন। আমরা এই দোয়া করব। এখন বেগম খালেদা জিয়াকে আল্লাহ কেন ইজ্জত দিয়েছে এটা নিয়ে আমি সংক্ষিপ্ত আকারে খুবই কথা বলবো। যে দেখুন, নৈহাটির মানুষ, বেগম খালেদা জিয়া বাংলাদেশে 91 সালে প্রথম প্রধানমন্ত্রী হলেন, ঠিক 91 সালে 10 বছর আগে, অর্থাৎ 81 সালে তিনি বিএনপিতে যোগ দিলেন। 81 সালে, 1981 সাল। 1982 সালে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন। 1984 সালে উনি প্রথম বিএনপির চেয়ারপারসন হয়। এই সময়কালে বাংলাদেশের রাজনীতির অবস্থাটা কেমন ছিল, আমার যারা মুরব্বীরা আছেন, আমার যারা বড় ভাইয়েরা আছেন, আমার যারা সমসাময়িক আছেন, আমার মায়েরা যারা আছেন, তারা সবাই, আমার ভাইয়েরা, আপনারা জানেন যে বাংলাদেশে তখন একটা কঠিন স্বৈরাচার, একটা লৌহ কঠিন স্বৈরাচার, তিনি রাষ্ট্র ক্ষমতায় জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। এবং সমস্ত রাজনৈতিক দল, আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, জামাত বলেন আর ওই কমিউনিস্ট পার্টি বলেন, সব দলের রাজনৈতিক দল আপনার সেই দলে দলে শরণার্থীদের মতো দল পরিবর্তনের হিড়িক পড়ে গেল। আপনারা সিনিয়ররা জানেন না যে বেগম খালেদা জিয়া যখন বিএনপির চেয়ারম্যান হলেন, তখন বিভিন্ন দলের লোকজন, এমনকি বিএনপির লোকজনও, তারা সব দল বদল করে এরশাদের ওই পদতলে আশ্রয় নিতে লাগলো। কিন্তু বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সাধারণ মানুষ, তারা কিন্তু প্রতিবাদ করেছিল যে এরশাদকে পদত্যাগ করতে হবে। বেগম খালেদা জিয়া সেই জনগণের কণ্ঠস্বরকে নিজের কণ্ঠস্বরে পরিণত করে তিনি ঢাকার রাজপথে তিনি গর্জে উঠলেন আপসীন ভূমিকায়। তিনি বললেন, হটাও এরশাদ, বাঁচাও দেশ। বেগম খালেদা জিয়ার নির্দেশ তিনি ঘোষণা করলেন। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, 1985-86 সাল। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র। আমরা তখন বেগম খালেদা জিয়ার এই ডাকে আমরাও রাজপথে স্লোগান দিতাম, হটাও এরশাদ, বাঁচাও দেশ, খালেদা জিয়ার নির্দেশ। সারা বাংলাদেশের জনগণ, ছাত্র সমাজ, শ্রমিক জনতা সবাই বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এরশাদের বিরুদ্ধে আন্দোলন ও পদত্যাগ শুরু করলেন। পুরো মানুষের কণ্ঠস্বরকে তিনি ধারণ করলেন এবং রাজপথে আপসীন ভূমিকায় অবতীর্ণ হয়ে তিনি এরশাদকে পদত্যাগে বাধ্য করে তিনি বাংলাদেশের দেশ নেতৃত্বে রূপান্তরিত হলেন, আপসীন নেতৃত্বে রূপান্তরিত হলেন। পরের বছর ভোট হলো, ইলেকশন হলো, সবাই জানেন। অনেকে বলছিল যে 91 সালের নির্বাচন বিএনপি কি জিততে পারবে। আপনারা সবাই জানেন আমার এই কথাগুলো, তাই না? কিন্তু বেগম খালেদা জিয়া সবাইকে তাক লাগিয়ে, তিনি তার জনপ্রিয়তা দিয়ে পুরো বিএনপি 91 সালে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে প্রথমবারের মতো বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন আমাদের এই নেত্রী বেগম খালেদা জিয়া। এবং বেগম খালেদা জিয়া 2001 সালেও আবার প্রধানমন্ত্রী হলেন, তাই না? 1996 সালে 3 মাসের জন্য আবার প্রধানমন্ত্রী হলেন। ওটার জন্য বক্তৃতা দিতে গেলে আরো দেরি হয়ে যাবে, অনেক রাজনীতি হতো।
প্রধানমন্ত্রী হয়ে তিনি কি করলেন? তিনি ইচ্ছে করলে প্রেসিডেন্ট হতে পারতেন। তখন 91 সালে সবাই জানেন বাংলাদেশের নিয়ম ছিল যে প্রেসিডেন্ট দেশ চালাবে, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট। কিন্তু যারা এমপি ইলেকশনে দিতে আসলো 91 সালে, তারা বলল যে না, আমরা প্রধানমন্ত্রী শাসিত সরকার চাই, প্রধানমন্ত্রী দেশ চালাবে। বেগম খালেদা জিয়া এমপিদের এই দাবি, সমসাময়িক দাবিগুলো মেনে তিনি প্রধানমন্ত্রী সরকার চালু করলেন, অর্থাৎ জনগণের দাবি মানার একটা নজির তিনি স্থাপন করলেন। 1996 সালের নির্বাচন সবাই জানেন যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো দল নির্বাচন করবে না। পুরনো যারা রাজনীতি করেন তারা সবাই জানেন বেগম খালেদা জিয়া ইচ্ছা করলে পুলিশ দিয়ে, তার নেতা কর্মী দিয়ে জনগণের উপর আক্রমণ করে আপনার তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করতে পারতেন। তিনি কিছুদিনের মধ্যে উপলব্ধি করলেন যে আসলে জনগণ চাচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, জনগণ চাচ্ছে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, আমি সেই সরকারে যাব। উনি যখন এটা বললেন তখন ঢাকার সুগন্ধা অফিসে আমিও ছিলাম, আমি তখন ছাত্র নেতা। তিনি বললেন না, আমি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দেব, জনগণ রক্তপাত হোক, জনগণ আহত হোক, জনগণ নিহত হোক, জনগণের মধ্যে গন্ডগোল হোক, এটা আমি চাই না। তিনি যখন বললেন যে তত্ত্বাবধায়ক সরকারের বিল আনতে হবে, অর্থাৎ পার্লামেন্টে পাশ করতে হবে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় 96 সালে নির্বাচন হবে, তখন দেখবেন যে আওয়ামী লীগ এবং জামাত এই দুইটি রাজনৈতিক দল সংসদ থেকে পদত্যাগ করলো। মনে আছে না সবার? পদত্যাগ করলে কি হলো? সংসদে বিএনপি কিন্তু একা 148টা সিট ছিল, কোনো 2/3 মেজরিটি লাগে আপনার, যদি অর্থাৎ 300 সিটের মিনিমাম 200 সিট পেতে হয়, তাহলে একটা বিল পাস করা, মানে সংবিধান চেঞ্জ করা যায়, সংবিধান চেঞ্জ করা যায়। এরা এমন চালাকি করলো যাতে বিএনপি আর এই বিলটা পাস করতে না পারে। তখন বেগম জিয়া বাধ্য হয়ে একটা নির্বাচন দিলেন, নির্বাচন দিয়ে বিএনপি ওই 15 ফেব্রুয়ারি নির্বাচন দিয়ে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পাল পেয়ে সেই নির্বাচনে, সেই আসনে তিনি বললেন যে এই আমাদের সংসদের প্রধান কাজ হবে তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করে জনগণের ক্ষমতা জনগণের কাছে ছেড়ে দিয়ে জনগণের কাতারে চলে আসা। এবং তিনি সেই কাজটি করলেন। নির্বাচন হলো, নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন, সেই নির্বাচন তিনি বললেন যে আমি জনগণের ক্ষমতা জনগণের হাতে ছেড়ে দেবো, দিলেন। দেওয়ার পরে তিনি জনগণের কাতারে এসে কতগুলো সিট পেয়েছিল বিএনপি 196 সালে, 1996 সালে, মনে আছে কারো? 116টা সিট সারা বাংলাদেশে জয়লাভ করলো, ক্ষমতা ছেড়ে দিয়ে, জনগণের ক্ষমতা জনগণের কাছে ছেড়ে দিলেন। তিনি এমন উদারতা দেখিয়েছেন, তিনি ইচ্ছা করলে তিনিও পুলিশ দিয়ে, তিনিও আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে, মাস্তান দিয়ে জনগণের উপর লাল ঘোড়া দাব দিয়ে দিতে পারতেন। কিন্তু আমি সেদিন ছিলাম, বেগম খালেদা জিয়া বলছিলেন যে কখনো হবে না, তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করব। ওরা পদত্যাগ করেছে, আমাকে বিল পাশ করতে দেবে না, আমি নির্বাচন করে 2/3 মেজরিটি যদি আমার হয়, আমি তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করে দেবো। তিনি কথা দিয়ে কথা রাখলেন। এবার দেখেন, আমি এত রাজনীতির কথা বলা ঠিক হবে না, এই আপনারা কুয়াশার মধ্যে বসে আছেন। এই যে বাংলাদেশে এই যে আমাদের মায়েরা, আমাদের এই যে মায়েরা, এদের জন্য আলাদা কোনো মন্ত্রণালয় নেই, তাদের সুখ সুবিধার জন্য, তাদের উন্নয়নের জন্য কোনো মন্ত্রণালয় নেই, ছিল না, আপনারা সবাই জানেন। তিনি প্রথম ঘোষণা করলেন আমি একটা মহিলা মন্ত্রণালয় করব, মেয়েদেরকে দেখাশোনার জন্য, মেয়েদের জন্য, মায়েদের জন্য আলাদা মন্ত্রণালয়, মিনিস্ট্রি, এটার নাম হলো মহিলা মন্ত্রণালয়। এবং এই মহিলা মন্ত্রণালয় দেখেন যে আমাদের দেশে বয়স্ক মহিলারা এক পর্যায়ে টাকা ইনকাম করতে পারে না, ছেলে টাকা দেয় না, স্বামী টাকা দেয় না, এই জন্য তিনি বিধবা ভাতা চালু করলেন। বিধবা ভাতা কার্ড অনেকে পান না এখনো, বিধবা ভাতা। আমি জানি যে আমাদের চেয়ারম্যান মেম্বারগণ এই বিধবা ভাতা দেওয়ার ক্ষেত্রে দলবাজি করে, আপনার অন্যায্যতা স্থাপন করে,
ইনশাল্লাহ এবার আমরা এই ব্যবস্থা একটা নিয়মতান্ত্রিক ব্যবস্থা, এটা এই রূপসায় হবে ইনশাল্লাহ। এই যে বিধবা ভাতা কার্ডটা, এটা বেগম খালেদা জিয়া কিন্তু প্রথম দিয়েছে, চালু করেছে, এরপরে এখন এটা আছে। এরপরে আপনি দেখবেন যে উপবৃত্তি, অর্থাৎ আমাদের মেয়েরা ক্লাস 10 পর্যন্ত সরকারি স্কুলে ফ্রি পড়তে পারবে, এটা তিনি চালু করলেন, এখনো সেটা চালু আছে। এখন 12 ক্লাস অর্থাৎ ইন্টারমিডিয়েট পর্যন্ত আপনার ফ্রি পড়া যাচ্ছে, এটা বেগম খালেদা জিয়া চালু করেছে। আপনার আমাদের দেশের মানুষ বলে যে মুক্তিযুদ্ধ, 71-এর মুক্তিযুদ্ধ খালি পুরুষরাই করেছেন, বীর প্রতীক, বীর শ্রেষ্ঠ, বীর বিক্রম, বীর উত্তম সব উপাধি পুরুষদের। বেগম খালেদা জিয়া ইতিহাস থেকে বললেন যে এই দেশে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে শুধু পুরুষরা নাই, আমাদের নারীরাও যুদ্ধ করেছে। তিনি ইতিহাস থেকে তারামন বিবিকে বের করলেন, বললেন এই তারামন বিবি পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং তৎকালীন সরকার তাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করেছিল। ইতিহাসের পাতা থেকে তারামন বিবির নাম মুছে গেল, বেগম খালেদা জিয়া তাকে আবার তুলে আনলেন এবং রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করলেন। এবার এই যে বেগম খালেদা জিয়া মানুষের জন্য এরকম প্রচুর কাজ করেছে, বিধায় কিন্তু মহান রব্বুল আলামিন তাকে সম্মানটা দিয়েছেন। তা না হলে যদি হত্যা করতেন, নির্যাতন করতেন, রক্তপাত করতেন, তাহলে কি হতো? তাকে যারা অপদস্থ করেছে, তাকে যারা বিপর্যস্ত করেছে বেগম খালেদা জিয়া, তাদের যে অবস্থা ইতিহাসের আস্থা করে বিক্ষিপ্ত হয়েছে, তিনিও তাই হতেন। কিন্তু তিনি জনগণের ভাষাকে নিজের ভাষায় পরিণত করেছে, বিধায় আজকে আল্লাহ তাআলা তাকে এই সম্মান দিয়েছে। এবার বলি যে নির্বাচনের কথা। নির্বাচনী হাওয়া সারা বাংলাদেশে বইতে শুরু করেছে, নির্বাচনী হাওয়া বইছে, এটা আমরা সবাই জানি, নির্বাচনী হাওয়া বইছে। এই নির্বাচনী হাওয়া গত 17 বছর বন্ধ ছিল, আমরা আমাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারিনি। এবার আল্লাহ একটা সুযোগ দিয়েছে, আমরা পছন্দের ব্যক্তিকে ভোট দিব। আপনার যাকে পছন্দ, যাকে নেতা হিসেবে মনে করেন, তাকে ভোটটা দিবেন। এবার সেই সুযোগটা তৈরি হয়েছে। এখন আমরা এতক্ষণ বেগম খালেদা জিয়ার কথা বললাম, এবার আমাদের নেতা তারেক রহমান, আমাদের বিএনপি আপনাদের জন্য কি কি করবে। আপনি কেন ধানের শীষে ভোট দিবেন? কেন আপনি বিএনপির কে ভোট দিবেন? কেন আপনি আমাদেরকে নেতা বানাবেন? সেজন্য আমরা কিছু পরিকল্পনা গ্রহণ করছি। আমি খুবই সংক্ষেপে ছোট্ট করে সেই পরিকল্পনাগুলো করব। প্রথম, আমাদের মায়েদের জন্য আমাদের বক্তব্য, আমাদের মায়েদের জন্য আমরা এবার যারা অসহায় তাদের জন্য আমরা এই কার্ডটি দিয়েছি। এই কার্ডের নাম ফ্যামিলি কার্ড, বাংলায় বলে পারিবারিক কার্ড। এই কার্ডটা যিনি পাবেন, যাকে আমরা দিব, আমরা প্রথম 100 দিনে, খুব সম্ভব প্রথম 100 দিনে আমরা এই কার্ড সারা বাংলাদেশে 50 লক্ষ এই ফ্যামিলি কার্ড দিব। তাহলে বাংলাদেশে ইউনিয়ন আছে প্রায় 5,500-এর মতো, তাহলে আমাদের এই নৈয়াটি ইউনিয়ন পাবে ভাগে 1,000 টাকা কার্ডের মতো, তাই না? প্রথম 100 দিনে অথবা 1 বছরে, আমার ঠিক মনে আসছে না এই সময়, আমরা এই কার্ডটা যারা পাবেন তারা মাসে 2 থেকে 2,500 টাকা তাদের অ্যাকাউন্টে জমা হবে। 2 থেকে 2,500 টাকা বিকাশ অ্যাকাউন্টে টাকা জমা হয় না, এরকম আপনাদের নামেও টাকাটা জমা হবে। যে কার্ডটি পাবেন তার ছবি থাকবে, যে ছবি আছে এখানে, তার নাম থাকবে, আর এইখানে আপনাদের আঙুলের ছাপ থাকবে। অর্থাৎ রহিমা বিবির কার্ড সকিনা বিবি দেয় টাকা তুলতে পারবে না, ইভেন রহিমা বিবির কার্ড তার স্বামীও টাকা তুলতে পারবে না, তার ছেলেও টাকা তাকেই তুলতে হবে। এই কার্ডটা এইভাবে সংরক্ষিত করা হবে। এই কার্ডটায় আপনি 2 থেকে 2,500 টাকা দিয়ে চাল, ডাল, তেল, নুন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সেগুলো আবার ন্যায্য মূল্যের দোকান থেকে কিনতে পারবেন। আবার এই কার্ডের একটা চমৎকার বৈশিষ্ট্য হলো যে আপনি চিকিৎসা সেবা পাবেন। এটা আমাদের
হেলথ পলিসিতেও কাজে লাগবে। আমি হেলথ পলিসিতে আলাদা বলবো। মনে করেন যে আপনি নৈহাটিতে আমাদের যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে, স্বাস্থ্য কেন্দ্র আছে, সরকারি যে স্বাস্থ্য, এখানে যে গেল আপনার অসুখ একটা ধরা পড়লো, কিন্তু এই অসুখ আপনার এই ডাক্তার চিকিৎসা করতে পারে না, তাকে হয় আপনাকে খুলনায় চিকিৎসা করাতে হবে অথবা ঢাকায় চিকিৎসা করাতে হবে। ডাক্তার যদি রেফার করে দেয় যে এই চিকিৎসা রূপসায় হবে না, আর এই কার্ডটা যদি আপনার হাতে থাকে, আপনি খুলনা ঢাকা যেখানে চিকিৎসার প্রয়োজন সেই চিকিৎসা ফি আপনাকে বিএনপি সরকার দেবে। বিএনপি সরকার আপনার সেই চিকিৎসা ফি দেবে, অর্থাৎ আপনি বিনা খরচে এই উন্নত চিকিৎসাটা করতে পারবেন এই কার্ডটা যদি আপনার থাকে। এটাকে বলা হয় পারিবারিক কার্ড। আমরা এই কার্ডটা প্রদানের ক্ষেত্রে আপনারা বলতে পারেন যে বিধবা ভাতা ও বয়স্ক ভাতা আমরা একটা দিই, কিন্তু বয়স্ক জনরা এটা আমরা দিয়েছি না, এই বয়স্ক ভাতা কার্ডটাও কিন্তু বিএনপি দিয়েছিল। ওইগুলো আপনার প্রদানকালে অনেক অনিয়ম আমাদের স্থানীয় নেতৃবৃন্দ করেছেন, আমাদের স্থানে সারা বাংলাদেশে হয়েছে। এইগুলো এবার সব ঠিক করা হবে এবং এর সাথে দেবো এই কার্ডটা। এটা নিয়মতান্ত্রিক ভাবে দেওয়া হবে। একজন ইউনো, আমাদের উপজেলার ইউনো সাহেব, আমাদের কৃষি অফিসার, আমাদের চেয়ারম্যান, আমাদের বিএনপির একজন প্রতিনিধি, তারা দেখবে যে আসলে এই কার্ডটা কার প্রাপ্য। এবং সর্বোপরি আপনাদের ভাই হিসাবে আমি নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য থাকবো এই কার্ড প্রদানকালে। আরেকটি কার্ড দেবো, কৃষি কার্ড। এই যে কৃষি কার্ড, এই কার্ডে কৃষক পরিবার পাবে যারা বাড়িতে আলু, পটল, বেগুন, বিভিন্ন রকম শাকসবজি চাষ করেন, আবার যাদের জমিতে ধান চাষ করেন, পাট চাষ করেন, কেউ বর্গা কৃষক, কেউ নিজেই কৃষক, এইকে বলা হয় কৃষক পরিবার বা কৃষি কার্ড। এটার কৃষক কার্ড, ফার্মার্স কার্ড। এই কার্ডটা যিনি পাবেন তিনি পাবেন মান্থলি 5,000 টাকা। এই টাকা দিয়ে আপনি চাল, ডাল, তেল, নুন, সার, কীটনাশক, বীজ সবই করতে পারবেন। একই সাথে ওই যে পারিবারিক কার্ডে যে স্বাস্থ্য সুবিধা, সেই স্বাস্থ্য সুবিধাটা আপনি পাবেন। আপনার রূপসায় এই যে শ্বাসকষ্ট হয় মানুষের, অক্সিজেনের সিলিন্ডার লাগে, রূপসায় দেখা যাচ্ছে 20টা সিলিন্ডার আছে, আর আপনার রোগী আছে 30 জন, তাহলে 20টা সিলিন্ডার যদি 20 জন রোগী লাগায়, আর 10 জন রোগী তো কষ্ট পাবে, তাই না? আমরা এইটার জন্য আমরা পরিকল্পনা করেছি যে আমরা এই বাদ বাকি যে 10 জন এখানে সিলিন্ডার পাবে না, তাদেরকে আমরা শহরে যে সমস্ত প্রাইভেট হসপিটাল আছে অথবা খুলনা আপনার জেনারেল হসপিটাল, সেখানেও দেখা যাচ্ছে যে অক্সিজেন সিলিন্ডার গুলো সব আপনার দখল হয়ে মানে সবাই ব্যবহার করছে। আমরা প্রাইভেট হসপিটালে এই অক্সিজেন সিলিন্ডার গুলো পড়ে থাকে, কারণ ওদের সিলিন্ডার আছে 50টা, ওদের রোগী হলো 20টা, আমাদের প্রচুর টাকা লাগে চিকিৎসা করতে। আমরা আমাদের এই রোগীগুলোকে ওইখানে পাঠাই দেব এবং ওই টাকাটা আমরা বিএনপি সরকার, এই বাংলাদেশ সরকার দিবে। তাহলে এইটা একটা আমাদের এই কার্ডটার একটা সুবিধা। আর একটা সুবিধা হলো এই কার্ড দিয়ে আপনি ব্যাংকের থেকে লোন নিতে পারবেন, ঋণ লোন। এইটা নিলে আপনাকে কৃষি কাজের জন্য লোন নেবেন, এই জন্য আপনাকে বাড়তি কোনো সুদ দেওয়া লাগবে না, কারণ বিএনপি ইসলাম সুদের বিরুদ্ধে কথা বলে, বিএনপিও সুদের বিরুদ্ধে কথা বলে। সুতরাং বিনা শর্তে আপনারা এই কার্ডে ঋণ নিতে পারবেন। এখন আমি আপনাদের সংক্ষেপে একটু বলতে চাই, আমরা নির্বাচিত হলে, সরকার গঠন করলে আমরা কি কি করব। দেখেন, আমি এই একটা লিফলেট দেখেন, এখানে লেখা আছে যে খতিব, ইমাম, মুয়াজ্জিন সাহেবগণের সামাজিক মর্যাদা ও জীবনমানের উন্নয়ন এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অন্যান্য উপাসনালয়ে প্রধানগণকে মাসিক সম্মানী উৎসব ভাতা। অর্থাৎ এই যে ইমাম, মুয়াজ্জিন, খতিব, পুরোহিত, তারা তো অনেক দুঃখ কষ্টে জীবন চলে। এই ধর্মকে আমরা প্রাধান্য দেব যে এই সমস্ত ইমাম, মুয়াজ্জিন, খতিব, পুরোহিতগণ, বিভিন্ন উপাসনালয়ের যারা প্রধান আছে তাদেরকে আমরা রাষ্ট্রীয় ভাতা দেব এবং উৎসব ভাতা মানে ঈদেও টাকা পাবে, পূজায়ও টাকা পাবে। এইভাবে তাদেরকে সম্মানিত করা হবে, কারণ মানুষ যদি ধর্ম থেকে দূরে চলে যায়
সমাজে ন্যায় প্রতিষ্ঠা হয় না। আমরা ন্যায্যতা মানে ন্যায় প্রতিষ্ঠার জন্য, নৈতিকতা প্রতিষ্ঠার জন্য আমরা আহ্বান জানাবো, মানুষ যেন ধর্মের কাছে ফিরে যায়, মানুষ যেন ধার্মিক হয়ে ওঠে। একজন ধার্মিক মানুষ কখনো সমাজে অনৈতিকতা স্থাপন করতে পারে না। তারপরে এই জায়গা দেখেন, কৃষকের ভাগ্য উন্নয়নে আমরা কি কি করব, এখানে আমাদের সব দেওয়া আছে। ন্যায্য মূল্যে সার, বীজ, কীটনাশক, তারপরে স্বল্প ব্যয়ের সেচ সুবিধা, কৃষি বিষয়ক প্রশিক্ষণ, তারপরে কৃষি বীমা, ন্যায্য মূল্যে কৃষি পণ্য। এই লিফলেটটা আপনাদের দেওয়া হবে, আপনারা পেলে দেখবেন। তারপরে এখানে আছে আপনার শিক্ষা এবং দক্ষ জনশক্তি, কর্মসংস্থান, কিভাবে চাকরিটা দেওয়া হবে। আমরা বলেছি আমরা ক্ষমতায় যাওয়ার 1 বছরের মধ্যে সারা বাংলাদেশে 1 কোটি লোককে আমরা কর্মসংস্থান দেব। তাহলে ভাগে এই নৈহাটি ইউনিয়ন 2000 পাবে না? 50 লাখে যদি 1000 পাই, তাহলে 1 কোটি লোক যদি চাকরি দিতে পারি প্রথমে 1 বছরে, তাই তো নৈহাটি ইউনিয়ন ভাগে 2000 পাওয়া উচিত, তাই না? ইনশাআল্লাহ আমরা এইটা ব্যবস্থা করব। আমরা ক্রীড়া ক্ষেত্রে উন্নয়ন করব। এই লিফলেট গুলো আপনাদের বাসায় বাসায় আমাদের নেতা কর্মীরা দিয়ে আসবে। তারপর স্বাস্থ্যের জন্য আমরা কি করব, আমরা পরিবেশ রক্ষার জন্য নদী, খাল, বিল, এই যে নদী, খাল, বিল, আমাদের নদীগুলো সব মারা গেছে, আমাদের নদীগুলো সব মারা গেছে। আমরা এই নদীগুলো খনন করব এবং আমাদের এবারের একটা বিরাট উদ্দেশ্য হলো যে আমরা সারা বাংলাদেশে 20,000 কিলোমিটার খাল খনন করব। সুতরাং আমাদের এই অঞ্চলে পল্লব বিল, ওই যে বল্লবিল খাল বলেন, পুটিমারি খাল, যত খাল আছে, রাবুসাহ খাল, সমস্ত খালগুলো পুনঃখনন করে, নদী পুনঃখনন করে আমরা কৃষি ব্যবস্থাকে উন্নত করব। কারণ শুকনো মৌসুমে পানি পান না, আমরা বন্যার সময় বৃষ্টি 76-77 সালে, এবং সেই বছর জিয়াউর রহমান এই খাল খনন করে এত কৃষি বিপ্লব ঘটিয়েছিল যে বাংলাদেশে যে ধান বা চাল আমাদের প্রধান খাদ্য, এ আমরা নিজেদের চাহিদা মিটায়েও আমরা বিদেশে রপ্তানি করেছিলাম। কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে কোন নেতা কি বাংলাদেশ থেকে ধান রপ্তানি করেছেন না বাইরের থেকে আমদানি করেছেন? আমদানি করেছেন। আমরা আবারও আমাদের নেতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো আমাদের নেতা তারেক রহমান, সেদিন ছিল 4 তারিখ, আমি খুলনায় আসতেছি, তো চিন্তা করলাম নেতার সাথে দেখা করে যায়। তিনি লন্ডন থেকে আসছেন, সামনাসামনি সালাম দেননি, সালাম দিয়ে আসি। আমি সালাম দিতেই আমাকে তিনি উচ্চারণ করলেন, তিনি সুন্দর করে বললেন, হেলাল, এবার কিন্তু আমাদের খাল খনন কর্মসূচি করতে হবে, মানুষকে জানিয়ে দাও এবার আমরা খাল খনন করব, 20,000 কিলোমিটার খাল সারা বাংলাদেশে আমরা খনন করব। আমরা এবার খাল খননকে আমাদের প্রাধান্য দিয়েছি। এবার স্বাস্থ্য কেন্দ্রে দেখেন, আমরা প্রায় 1 লাখ, তাই না, 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেব। 1 লাখ স্বাস্থ্যকর্মী। ওই যে মনে আছে ছোটবেলায় বাড়িতে টিকা দিতে আসতো, আমরা ভয়ে পালাতাম, টিকা দিব না, মনে আছে সবাই? ওই টিকা একজন লোক আসতো, টিকা দিয়ে যেত, বসন্তের টিকা, বিসিজির আরো কি কি টিকা দিয়ে যেত। আমরা দৌড় দিয়ে পালাতাম বাড়ির থেকে, যে এইটা দেওয়ার ফলে আমাদের রোগ বালাই কমতো, তাই না? এরকম স্বাস্থ্যকর্মী এবার বিএনপি নিয়োগ করবে 1 লাখ। তার মধ্যে প্রথম 100 দিনে তার মধ্যে 80% আমাদের মায়েরা চাকরি পাবে, আমাদের মেয়েরা চাকরি পাবে। 80% স্বাস্থ্যকর্মী আমার নিয়োগ দিব। যাই হোক, আপনাদের সবাইকে আমি দোয়া করছি, আল্লাহ আপনাদের সবার মঙ্গল কামনা করুক। আপনারা আমার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ। তুতিল মুলক মিম্মান তাশা ওয়া তানজিউল মুলক মিম্মান তাশা। আল্লাহই ক্ষমতা দেন, আল্লাহই ক্ষমতা কেড়ে নেন, আল্লাহই নেতা বানান, আল্লাহই নেতৃত্ব কেড়ে নেন, আল্লাহই রাজত্ব দেন, আল্লাহই রাজত্ব কেড়ে নেন। আমরা এখানে বসে অঙ্গীকার করছি, আমরা আমাদের রূপসাকে ঐক্যবদ্ধ করতে চাই। প্রথম ঐক্যবদ্ধ হলো আমরা মানুষকে সৎ কাজের আদেশ করব। তা'মুরুনা বিল মারুফ
মারুফ কাজ, ভালো কাজ, সৎ কাজের আমরা আদেশ করব। নাহিয়াল মুনকার, খারাপ কাজের নিষেধ করব। এটাই হলো আমাদের রাজনৈতিক অঙ্গীকার। এবং আমরা রূপসাকে ঐক্যবদ্ধ করব উন্নয়নের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে, শান্তি শৃঙ্খলার স্বার্থে। আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, এটা আপনার রাজনৈতিক আদর্শ, এটা আপনি করবেনই, স্বাভাবিক। মানুষের রাজনৈতিক অধিকার তাকে ফিরিয়ে দিতে হবে। কিন্তু আমরা রূপসার মানুষ উন্নয়নের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে, শান্তির স্বার্থে আমরা ঐক্যবদ্ধ এবং আমরা ঐক্য গঠন করব। যে দলই করেন না কেন, রূপসাকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই। এজন্য সবাইকে 12 তারিখে ভোট কেন্দ্রে যেতে হবে। কিন্তু সবাই যাবেন, আপনি যে দলই করেন না কেন, ভোট কেন্দ্রে যে আপনারা ভোটটি দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন। আপনি আমাকে ভোট দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা আপনার নেই। পছন্দ আপনার নেতৃত্ব কাকে দেবেন, কিন্তু যাকেই দেন ভোটটা দিতে যাবেন। আমি বিএনপি নেতা কর্মীদের বলবো যে কোনো কেন্দ্রে আপনার 10,000 কর্মী আছে, আপনার বিরুদ্ধে যদি 10টা কর্মীও থাকে, আপনার 10,000 প্রাধান্যে যেন আমার ওই 10টা মানুষ ভোটদান থেকে বিরত না থাকে, তারা যেন ভোট দিতে পারে সেই সুব্যবস্থাটি করবেন। অর্থাৎ যে দলই করুন, যাকেই ভোট দেন, সবাইকে ভোট দেওয়ার ব্যবস্থা করবেন। আরেকটি কথা, আমি এই অঞ্চলে কিন্তু পানির একটা সমস্যা আছে, পুরো রূপসায় পানির সমস্যা, স্যালাইন ওয়াটার, লবণাক্ত পানি। এজন্য আমি পরিকল্পনা করেছি যে একটা, এই যে মানুষ দেখি সাবমার্সিবল পাইপ, টিউবওয়েল, এই চাপ কল, এইগুলা দিয়ে চাচ্ছে। এতে আপনি ভূগর্ভস্থ পানি তুলে নিচ্ছেন, অর্থাৎ গ্রাউন্ড ওয়াটার, মাটির নিচের পানিগুলো সব তুলে নিচ্ছেন। এতে আপনার যে কি ক্ষতি হচ্ছে, ছোটখাটো ভূমিকম্পে আপনার পুরো ভূমি ধসে আপনি পড়ে যাবেন। আর এই মাটির নিচে পানি কিন্তু বিশুদ্ধ পানি না। বিজ্ঞানীরা, যারা বিজ্ঞান পড়েন তারা জানেন, এখানে আর্সেনিক আছে, এখানে আপনার জিঙ্ক আছে, এখানে আরো অনেক রাসায়নিক পদার্থ আছে যেগুলো স্বাস্থ্যের জন্য ভালো না। পৃথিবীর কোনো দেশ, আমি প্রচুর দেশে ঘুরেছি, কোনো দেশে এরকম মাটির নিচ থেকে পানি তুলে খায় না। আমি চাইবো যে আমাদের যে প্রশাসন থেকে আমি দেখলাম যে আপনার টাঙ্কি দেই বৃষ্টির পানি ধরে রাখার জন্য। এটা কিন্তু পানির একটা প্রধানতম উৎস হলো বৃষ্টির পানি। তারপরে নদী, খাল, বিল, আমাদের এখানে সমুদ্র নেই, বে অফ বেঙ্গল অনেক দূরে। এইসব পানি মানুষ ট্রিটমেন্ট করে, শোধন করে তারপরে পৃথিবীর মানুষ খায়। আমি চাইবো যে বৃষ্টির পানি ধরে রাখার জন্য এই যে বিভিন্ন রকম যে টাঙ্কি, এইগুলো প্রচুর সাপ্লাই করে, মানুষ যত বৃষ্টির পানি ধরে রাখে, সেটা প্রত্যেক জায়গায় লাইন দিয়ে, ওই সোয়াইসের মতো, টিউবওয়েলের মতো লাইন দিয়ে প্রত্যেকে বাড়ি বাড়ি যাবে, যাতে মানুষ একটা বিশুদ্ধ পানিটা খেতে পারে। আর নদী, খাল, বিলের পানি বিশুদ্ধ ট্রিটমেন্ট করতে হবে, যাতে আপনি রান্না বান্না, ধোয়া মোছার কাজে ব্যবহার করতে পারেন। এই পানির একটা পরিকল্পনা আমার রয়েছে। যাই হোক, আর একটা হলো যে আমাদের এই সন্তানগুলো মাদকের ছোবলে, আগ্রাসনে চলে যাচ্ছে। তারা মাদক এমনভাবে আক্রমণ করছে, লেখাপড়া থেকে দূরে সরে যাচ্ছে, খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে। এজন্য আমি রূপসার মাঠগুলোকে সুন্দর করে সাজিয়ে দেবো, যাতে আমার ছেলে মেয়েরা খেলতে পারে। এবং মাদকের বিরুদ্ধে আমি বললাম, রূপসা ঘাটে সমস্ত রকম চাঁদাবাজি থেকে বন্ধ রাখতে হবে। প্রশাসনকে আমি বহু আগে বলেছি, কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী, এইগুলোকে আমরা প্রশ্রয় দেব না। এবং যিনি চাঁদাবাজ, সন্ত্রাসী, তার কোনো রাজনৈতিক পরিচয় নেই, তিনি যত বড় নেতা হন না কেন, আমরা তার বিরুদ্ধে প্রশাসনকে বলছি, আপনি যদি মনে করেন যে সমাজের সন্ত্রাস, তাকে গ্রেফতার করুন, তাকে গ্রেফতার করুন। এবং ইনশাআল্লাহ আমাদের রূপসা ঘাটকে আমি টোল মুক্ত এই পাশে করেছি, ওই পাশে এখনো সমস্যা চলছে, কিছুদিনের মধ্যে ওটাও টোল মুক্ত করবো ইনশাআল্লাহ। এখন একটা বক্তৃতা, আগামী 23 তারিখ শুক্রবার, আগামী 23 তারিখ শুক্রবার, কি করলি জোরে জোরে কর, জোরে জোরে কর,
আপা? ধন্যবাদ। আগামী শুক্রবার 23 তারিখ আমি জনতার মুখোমুখি অর্থাৎ মানুষের মুখোমুখি হতে যাই। মানুষ আমাকে প্রশ্ন করবে যে নেতা হলে, নির্বাচিত হলে আমি কি করব বা কি করতে, সমাজে এখন কি কি সমস্যা আছে, কি কি অসুবিধা আপনাদের আছে, কি কি প্রবলেম, তার সমাধান কি, আপনাদের প্রশ্ন করবেন, আমি উত্তর দিব। আগামী 23 তারিখ শুক্রবার আমাদের আইসগাতি ইউনিয়নের যে রূপসা সরকারি কলেজ, যার আগের নাম ছিল বঙ্গবন্ধু কলেজ, তাই না, এখন রূপসা সরকারি কলেজ, ওই কলেজের মাঠে বিকাল 3টায় সবাই, সর্বস্তরের জনগণ আসবেন, প্রশ্ন করবেন, উত্তর দেব। যা প্রশ্ন করবেন, যা উত্তর দেব, সেই ভিত্তিতে আগামীতে রূপসা পরিচালিত হবে ইনশাআল্লাহ। নির্বাচনের পরে আপনারা যে প্রশ্ন, যে উত্তর, যে সমস্যা, যে সমাধান, এইসব আমরা লিখে রাখবো এবং আমরা সেইভাবে রূপসাকে পরিচালিত করব। সুতরাং 23 তারিখের অনুষ্ঠানের নাম হলো, 23 তারিখে একই জিনিস বারবার করিতে হয় না ভাই, আমি বুঝলাম না। বক্তৃতা দিচ্ছে, আমি ইনারা আমার ডিক্টেট করে 50 বছর তো আমার বক্তৃতা দিই। যারা চাঁদাবাজি করেন তাদের আপনারা চেনেন না? চেনেন না? যাই বলতে পারেন তো, আমার স্টেজে কোনো চাঁদাবাজ আছে কিনা বলবেন? কার সৎ সাহস আছে, কার সৎ সাহস আপনার স্টেজে চাঁদাবাজরা আছে বলেন? আছে না? বাস কথা, এই সমস্ত চাঁদাবাজকে দল থেকে বহিষ্কার করা হবে। সুতরাং আগামী 23 তারিখ কলেজের মাঠে, রূপসা সরকারি কলেজের মাঠে আপনারা সবাই সাধারণ জনগণকে নিয়ে আসবেন, করবেন, সেই উত্তর দেওয়া হবে, সমাধান দেওয়া হবে, সেইভাবে আগামীতে রূপসাকে পরিচালনা করা হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আপনাদের ভাই, আপনাদের দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের রূপসায় শান্তি এবং নিরাপত্তা স্থাপন করুন। সবাইকে ধন্যবাদ।